মহামান্য বিচারক, আজকে আমি প্রথমেই প্রশ্নোত্তর পর্বের জন্য ডেকে নিতে চাই কমলিনী দেবীর বড় পুত্র শ্রী রুদ্র পলাশ মুখার্জিকে। আপনি যদি অনুমতি করেন। অনুমতি দেওয়া হলো। স্যার, একটা কথা আমি না বলে পারছি না। জানি আমি কথাটা শুরু করলে আমার বিপক্ষীয় বন্ধু হা হা করে উঠবেন, কিন্তু এই কথাটা না বলে আমার উপায় নেই স্যার। এই সমাজের একটি ছেলে যে কিনা তার ছোটবেলা থেকে, অর্থাৎ জ্ঞান হওয়ার প্রায় পর থেকেই আর কি, নিজের চোখে দেখে আসছে তার মায়ের স্বৈরাচার, তার মায়ের ব্যভিচার। এসব দেখে দেখে তার ভেতরটা যন্ত্রণায় ফালা ফালা হয়ে গেছে। এই সব কথা আপনি জানতে পারবেন এই প্রশ্নোত্তর পর্বে। ও আরেকটা কথা, বড় হওয়ার পর এই সম্পর্কের, অর্থাৎ কমলিনী দেবী এবং স্বতন্ত্রবাবুর যে ইলিসিট রিলেশনশিপটা রয়েছে সেই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য, মানে তার অপরাধে, এই ছেলেটির চাকরিও চলে গেছে স্যার। মানে স্বতন্ত্র বোস তার পাওয়ার খাটিয়ে এই ছেলেটিকে তার চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এসব আমরা জানতে পারবো রুদ্র পলাশ বাবুর বক্তব্য থেকে। আমি ডেকে নিচ্ছি রুদ্র পলাশ মুখার্জিকে। অবজেকশন ইওর অনার, আমি কিছু বলতে চাই। অবজেকশন ওভাররুল। এখন এই প্রশ্নটা শোনা অনেক বেশি জরুরি। আপনার সময়, আপনি কথা বলবেন। ওকে স্যার। আসুন রুদ্র পলাশ বাবু। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম রুদ্র পলাশ মুখার্জি। আচ্ছা রুদ্রবাবু, আপনারা তিন ভাই বোন তো একসাথেই বড় হয়েছেন নাকি? তা শুধুমাত্র আপনার মধ্যেই কেন এরকম প্রতিক্রিয়া হলো, বা আপনারই কেন মনে হলো যে আপনার মা ব্যভিচার করছেন? দেখুন স্যার, হাতের সবকটা আঙুল তো সমান হয় না, তেমন পরিবারের সব সদস্যও যে একই রকম হবে তার তো কোনো মানে নেই স্যার। স্যার, আমি যদি কোনো অন্যায় না মানতে পারি, আমার ভাই বোনরা সেই একই অন্যায়ের একই প্রতিবাদ করবে, তার তো কোনো মানে নেই স্যার। আমি স্যার আমার মতন করে রিয়্যাক্ট করেছি। আমি ছোটবেলায় এসব বুঝতাম না। আমি ছোট থেকে হাজার একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, হাজার একটা প্রশ্ন। স্কুলে, পাড়ায়, সব জায়গায় আমাকে নানা রকম প্রশ্ন করা হতো স্যার। আমি তখন ছেলে মানুষ ছিলাম, অতটা বুঝতে পারতাম না ঠিকই। আমাকে বারবার জিজ্ঞেস করা হতো, ওই ভদ্রলোক মানে স্বতন্ত্র বোস আমাদের কে হন, আমাদের সঙ্গে ওনার সম্পর্ক কী, উনি কেন আমাদের বাড়িতে থাকেন। এমনকি আমাকে এও জিজ্ঞেস করা হয়েছে স্যার, আমার মায়ের সঙ্গে ওনার সম্পর্কটা কী। আমি অনেক কিছু ফেস করেছি স্যার ছোট থেকে। এমনকি স্কুলে যখন যেতাম, টিচাররা পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করতো স্যার। এরকমই একটা সময় যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, সেই সময় আমার এক বন্ধু তো আমাকে সরাসরি জিজ্ঞেস করে ফেললো, বুবলাই, তোর এই নতুন কাকুর সঙ্গে তোর মায়ের কি কোনো ইন্টু মিন্টু আছে? তখন আমি সেই ছেলেটিকে খুব মেরেছিলাম ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম আমার মা যদি এই কাজটি করতে পারে তাহলে তো লোকে আলোচনাও করতে পারে, সেটা তো স্বাভাবিক। দেখেছ কি সব বলছে, সহ্য করা যায়? এই জন্য তোমাকে আমি কোর্টে আনতে চাইনি বৌদি। এখানে আসলে এই সমস্ত আনপার্লামেন্টারি কথাবার্তা তো শুনতেই হবে। দেখো, ওর যা মনে হয়েছে ও বলছে। আরে আমাদের পক্ষে লয়াররা তো আছে, তার প্রশ্নের জবাবও তোকে দিতে হবে। তোমার লজ্জা পাওয়ার কি আছে? তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই। তবে এখন কি মনে হয় জানো তো ঠাকুরপো, বুড়ি বোধহয় নতুনকে সত্যিই ভালোবাসে, আর নতুনও তাই। আমার তো মনে হয় বেশ করে। তুমি বলো তো বৌদি, একটা মানুষের মনের আবেগকে কি ঘরে ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখা যায়? দেখো, ওরা যেদিনের কথা বলছে সেদিন সত্যিই হয়তো ওদের মধ্যে কিছু ছিল না, কিন্তু একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের দুর্বলতা কি গঠিত অপরাধ? হ্যাঁ, অবশ্যই, তাতে যদি অন্য কারোর ক্ষতি না হয়। হ্যাঁ দেখো, হতে পারে ওরা দুজনে দুজনকে পছন্দ করত। একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষকে পছন্দ করবে, এটি তো স্বাভাবিক। এতে অপরাধ কোথায় বৌদি?
তাছাড়া ওরা তো নিয়মের বাইরে কিছু করেনি, অনৈতিক কিছু করেনি। হ্যাঁ, তবে আজকের দিনে দাঁড়িয়ে ইকুয়েশনটা পাল্টাতেই পারে। বুড়িমা চোখের সামনে তার নিজের স্বামীকে কথায় কথায় মিথ্যে বলতে শুনেছে, আরেকজন মেয়েকে নিয়ে সংসার করতে দেখেছে। এটা তো লোকটা তো একটা ঠগ, প্রতারক। আর এই লোকটা বুড়িমার জীবনের 20টা বছর, সেই গোল্ডেন পিরিয়ড, ও সেই যৌবনকালটাকে শেষ করে দিয়েছে। আর একটা ছেলে তোমার মেয়েকে ভালোবেসে, তার পরিবারকে ভালোবেসে সমস্ত রকম দেখভাল করেছে। তাহলেও কি মানুষ এতটা নির্মম হবে যে তার প্রতি কোনো দুর্বলতা তৈরি হবে না? আর ছেলেটাই বা এত উদাসীন কি করে হবে যে বুড়িমার মতো একটা লক্ষ্মীমন্ত সুন্দর স্বভাবের মেয়ের প্রতি তার কোনো দুর্বলতা জন্মাবে না? দুর্বলতা হওয়াটা কি অপরাধ বলো, নাকি অন্যায়? দেখুন স্যার, একটি বাচ্চা ছেলের ছোটবেলাটা কি ভয়ানক ট্রমাটাইজড কেটেছে। তারপর কি হলো? তারপর আর কি, দেখুন আমি এসবে অত গুরুত্ব দিইনি। আমি সবার সঙ্গে মিলেমিশেই থাকতাম, আমরা সবাই একসঙ্গে হাসি খুশিভাবেই বড় হয়েছি। কিন্তু একটা সময় পরে আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রথম আমাকে চোখে আঙুল দিয়ে পুরো ব্যাপারটা বোঝায়। এবং তারা তো আপত্তিও করতো যে আমার বিয়ের সময় যখন স্বপ্ন দেখা হচ্ছিল বা এই বাড়ির লোক ওই বাড়িতে যাচ্ছিল, তখন পরিষ্কার বলেছিল এই ভদ্রলোক মানে স্বতন্ত্র বোস যেন না যান। আত্মীয় স্বজনরা অনেক রকম কথা বলছিল এই লোকটি কে, কেন আমাদের বাড়িতে থাকে, যেটা স্বাভাবিক স্যার। আমি দেখেছি স্যার, আমাদের বাড়ির সব ডিসিশন ওই ভদ্রলোক নেয়। ওই ভদ্রলোক মানে ওই স্বতন্ত্র বোসের কথা বলছেন? একদমই। আচ্ছা আপনি বলুন, কারোর বাড়িতে যদি আপন কাকাও থাকে, তিনি কি সব ডিসিশন নেন? উনি তো আমাদের নিজেদের কেউ না। তারপরেও স্যার আমাদের ফ্যামিলির যে কোনো ব্যাপারে উনি সব ব্যাপারে নাক গলাবে। আমার মায়ের ব্যাপারে সব উনি টেক কেয়ার করবে, সব কিছুর খেয়াল রাখবে। কি দরকার বলুন তো স্যার? সবই চুপচাপ আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু বিয়ের পরে আমি ঠিক করেছিলাম ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমরা একটু আমাদের মতন করে থাকি, উনি একটু নিজের মতন থাকুক, আলাদা থাকুক। স্যার আমার মা বলেছিল যে ওনার খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, স্বাভাবিক, হতেই পারে। আমি তখন বলেছিলাম ঠিক আছে, তেমন হলে আমাদের বাড়ি থেকে নয় খাবার দাবার যাবে, কেউ গিয়ে দিয়ে আসবে। আমার কোনো সমস্যা ছিল না স্যার। অ্যাটলিস্ট স্যার এই মানুষ যে কথাবার্তাগুলো বলছে সেগুলো থেকে তো আমরা বেঁচে যেতাম, মান সম্মানটা তো রক্ষা হতো স্যার। তারপরে স্যার দিনের পর দিন ওনার স্বার্থে ঘা লাগার জন্য উনি এমন কোনো অপমান নেই যেটা আমাকে করেনি। আমি সব সহ্য করেছি স্যার। তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছুই বলার নেই। তুমি কেন ক্ষমা চাইছো? তুমি ক্ষমা চাইলে তো আমার খারাপ লাগবে। তোমার তো ক্ষমা চাওয়ার কিছু নেই। ও তোমার ছেলে ঠিকই, কিন্তু আমিও তো ওকে সন্তান স্নেহে বড় করেছি, কোলে পিঠে করে। আর সেই স্নেহ থেকে আমি এখনো বেরিয়ে আসতে পারি। ওকে আমি সেই ছোটবেলার মতন এখনো ভালোবাসি, সেই জন্যই খারাপ লাগা। তোমার ক্ষমা চাওয়ার মতন কিছু হয়নি। অত্যন্ত একটা বেঈমান ছেলে, আর অন্যের দ্বারা চালিত হয়। তা না হলে এই অসভ্যতমটা এখানে করছে কি করে? ও এরকম একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এই কথাগুলো বলে কি করে? তারপর আর কি, ওই যে বললাম, আমি ওই ভদ্রলোককে এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আর তারপরেই সকলে মানে আমার মায়ের আপত্তি, ওনার আপত্তি, এমনকি স্যার ওরা বাইরে গিয়ে মিট করে কথা বলে। হ্যাঁ স্যার, একদিন আমি আর আমার ওয়াইফ আমাদের বিয়ের পরে আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, গিয়ে দেখি স্যার আমার মাকে নিয়ে ওই ভদ্রলোক বসে কফি খাচ্ছে। মান সম্মানটা কোথায় যায় বলুন তো? আচ্ছা এতই যদি কথা বলতেই হয় বাড়ির মধ্যেই কথা বলো না, রেস্টুরেন্টে কি কথা বলার কি দরকার? চিরসখা হে